আয়ান বাইকটা থামিয়ে ছলছল চোখে একটা বিকট চিৎকার করে উঠল। আয়ান দেখতে পেল রাস্তার একপাশে তার বাবা পড়ে আছে। আয়ান মোটেও এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। আয়ান তার বাবার এমন পরিস্থিতি দেখে নিজেকে সামলাতে পারল না। আয়ান দৌড়ে চলে আসে তার বাবার কাছে। আয়ানের বাবা অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আয়ানের বাবার গাড়ি থেকে ছিটকে পড়ে যায়, আর ওনার গাড়িটা সম্পূর্ণ গুড়িয়ে যায়। আয়ান তার বাবার মাথাটা কোলে তুলে নিয়ে বলতে লাগলো, বাবা, কি হয়েছে তোমার? এইসব কি করে হলো? আয়ানের চিৎকার ও আর্তনাদে পুরো পরিবেশটা ভারী হয়ে গেল। মিনিট খানেক যেতেই একটা অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে। আয়ান বুঝতে পারছে না যে তার বাবার আসলে কি হয়েছে। আয়ানের বাবার মাথার পিছন দিক থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। আয়ান ও রাজ মিলে কোনো মতে আয়ানের বাবাকে অ্যাম্বুলেন্সে তুলল এবং রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। আয়ান শুধু কান্না করে যাচ্ছে। বাবা নামক বট গাছটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা শুধু তারাই বোঝে যাদের বাবা নেই। আয়ান তার বাবাকে নিয়ে চলে আসে হসপিটালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আয়ানের বাবাকে ওটিতে নিয়ে যায়। আয়ান বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটা ভালো খবরের জন্য। নেহা কফি শপ থেকে বেরিয়ে রিকশায় উঠল, বাসায় যাবে সে। রিকশা আপন গতিতে এগিয়ে চলেছে। নেহা আপন মনে আয়ানের কথা কল্পনা করছে। আচ্ছা, আয়ান যদি আমায় না ভালোবাসতো তাহলে আমাকে নিয়ে কেউ বাজে কথা বললে ওর কেন কষ্ট হয়? আয়ানের দুর্বলতা যদি মেয়েদের প্রতি হয় তাহলে এত অপমান করার পরেও কেন আমার কাছে আসে? আয়ানের উদ্দেশ্য যদি মেয়েদের শরীর ভোগ করাই হয় তবে সে কেন আমাকে ভোগ করার পরেও পিছনে পড়ে আছে? সত্যিই মাথায় কাজ করছে না আমার। এই ছেলেটা কি চায়? ওর বলা প্রতিটি কথার মাঝে কেন নিঃস্বার্থ ভালোবাসা থাকে? যেখানে আয়ান আমার সম্মান নষ্ট করেছে, ওর প্রতিটা স্পর্শ আমাকে কেন এখনো ব্যাকুল করে? আমি কেন আয়ানের কষ্ট নিজে অনুভব করি? তবে কি ওকে এখনো ভালোবাসে? না, আর কিছু ভাবা যায় না। আয়ান আমাকে যদি ভালোই বাসতো তবে আমার কষ্টটা বুঝতো। সম্মান নিয়ে খেলতো না কখনো। আমার প্রতি ওর ভালোবাসার নির্মম নির্যাতন আমাকে ভাবিয়ে তোলে বারবার। রিকশা বাসার সামনে চলে এলো। আমি রিকশা থেকে নেমে বাসায় চলে আসি। রুমে এসে দেখি মা বাবা বসে আছে সোফায়। হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করছে তারা। আমি তাদের এড়িয়ে নিজের রুমের দিকে এগোতেই পিছন থেকে মা বলল, নেহা, এইদিকে আয়, কিছু কথা আছে তোর সাথে। আমি পিছন ফিরে কৌতূহল নিয়ে বললাম, কি কথা মা? আগে এখানে আয়, তারপর বলছি। বাধ্য মেয়ের মতো চলে যায় মায়ের কাছে। মা আমাকে সরাসরি কোনোদিন কোনো প্রশ্ন করেননি। তবে আজ মায়ের চোখে এক অজানা ভয় দেখতে পাচ্ছি আমি মাকে বললাম, হ্যাঁ বলো। আগে বল, আমি যা যা জিজ্ঞাসা করব তার সত্যি উত্তর দিবি তুই। উফ মা, এমনিতে আমার মন খারাপ, তার উপর কি সব বলছো এসব? আচ্ছা, আমি কি কখনো তোমাদের মিথ্যে বলেছি কখনো? না, তা বলিসনি, তবে সত্যিটা এড়িয়ে গিয়েছিস। আচ্ছা মা, বলো, কি বলবে? আমি সত্যি সত্যি উত্তর দিব। রিহানের সাথে কি হয়েছে তোর? আর ও কেন বিয়ে ভেঙে দিয়েছে? সেটা আমি কি করে বলবো? হয়তো আমাকে পছন্দ হয়নি ওর, তাই ভেঙে দিয়েছে। আমার কথা শেষ হওয়ার আগেই মা সোফা থেকে উঠে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মা ছলছল চোখে বলতে লাগলো, এই দিনটা দেখার জন্য আমরা বেঁচেছিলাম, আজ তোর জন্য তোর বাবার মান সম্মান নষ্ট হলো। ছি, একটা নির্লজ্জ মেয়ের মতো তুই কিনা অন্য ছেলেদের। মাকে থামিয়ে দিলাম আমি। কাকে নির্লজ্জ বলছো মা? কাকে নির্লজ্জ বলছো মা? আমাকে? আমার জন্য বাবার মান সম্মান নষ্ট হয়েছে?
এই বিয়েটা হলে সব ঠিক হয়ে যেত। যে ছেলে বিয়ের আগে আমাকে চায়, আমার সম্মান নষ্ট করতে চায়, আমাকে ভোগ করতে চায়, আমাকে বাজারের মেয়েদের সাথে তুলনা করে, তাকে আমি বিয়ে করব? এতে করে কি বাবার সম্মান বেড়ে যাবে? এই বিয়ে ভেঙে গেছে বলে বাবার সম্মান চলে গেছে? আচ্ছা মা, তোমার মেয়ে কি বিন্দুমাত্র সম্মান নেই? বলো মা, এখন চুপ করে আছো কেন? মা আমার কথায় থ হয়ে গেল। বাবা তো মাথা নিচু করে আছে। মা আবারও বলতে লাগলো, আয়ানের সাথে তোর কি সম্পর্ক? আয়ানের সাথে? কথাটা শুনে আমি বললাম, কোনটা শুনলে খুশি হবে? আমি আয়ানকে ভালোবাসি, আর আমি মরে গেলেও হয়তো আয়ানকেই ভালোবেসে যাব। কেন জানো মা? ও একটা নির্লজ্জ, খারাপ চরিত্রের মানুষ। ও বড়লোক বাবার বখাটে ছেলে, তবুও ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। হ্যাঁ, আমিও ওকে ভালোবাসি। আয়ান আমাকে জোর করে পেতে চেয়েছে। আয়ান আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও ওর ইচ্ছে পূরণ করতে বাধ্য করেছে, রেপ করেছে আমাকে। নেহার কথাটা শুনে সবাই ভীষণ রকম চমকে ওঠে। কি বলছে নেহা? নিজের সব কথা নির্ভয়ে প্রকাশ করছে কি করে? নেহার কথাগুলো শুনে নেহার মা দাঁড়ানো অবস্থা থেকে সোফার উপর ধপাস করে বসে পড়ল। নেহার কথাগুলো যে তার বুকে গিয়ে আঘাত করেছে, তাই এড়ানো দায়। নেহা একটু থেমে আবারও বলতে লাগলো, মা, আয়ান আমার সাথে যা করেছে, তারপর ওকে ভালোবাসি কথাটা হাস্যকর হলেও সত্যি। বিশ্বাস করো মা, আমার জায়গায় অন্য যে কেউ হলেই আয়ানকে ঘৃণা করত। আমিও ঘৃণা করি আয়ানকে, কিন্তু ওর প্রতি যে পরিমাণে ঘৃণা আমার মনের মধ্যে আছে, তাকে ছাপিয়ে গেছে ওর ভালোবাসা। আমি ধর্ষণের শিকার এটা জানার পর রিহান আমার সুযোগ নিতে চেয়েছে। এই জন্যই আমি নিজে বিয়ে ভেঙে দিয়েছি। নেহা আবারও থেমে গেল। পুরো ঘরটা নিঃশব্দ হয়ে আছে, সকলেই নীরব। এই নীরবতা জানান দিচ্ছে নেহার বাবা মাকে মেয়ে এবং মেয়ের এই সমাজের কাছে এখন শুধুমাত্র অবহেলার পাত্রী। জানান দিচ্ছে এই কথা বাহিরের কারো কাছে প্রকাশ করলে হারাতে হবে তাদের সম্মান। তাদের মেয়ে ধর্ষিতা, এটা শোনার পরে আশেপাশের লোকজন মজা নিতে আসবে। সারা জীবনের জন্য তাদের মেয়েকে এই সমাজে মুখ লুকিয়ে থাকতে হবে। সবাই আঙুল তুলবে তার মেয়ের দিকে। নেহার বাবা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। হয়তো কিছুটা বাধ্য হয়ে উনি বললেন, নেহা, দেখ মা, যা হবার তা হয়ে গেছে। আমরা চাইলেও তা বদলাতে পারবো না। তোর সামনে একটা সুন্দর জীবন আছে। আমরা তোর বাবা মা, সব দিক চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর আর আয়ানের বিয়ে। না বাবা, আমি আয়ানকে ভালোবাসি ঠিক, তবে ওকে আর পেতে চাই না। কি সব পাগলের মতো বলছিস তুই? আয়ান তোর সাথে যা যা করেছে, তারপর তোকে কে মেনে নেবে? আমি কাউকে আর চাই না। নিজের মতো করে বাঁচতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। আয়ানের সাথে বিয়ে করা মানে ওর জেদ পূরণ করা। আয়ান এটাই চেয়েছে, আমিও জানি। আমি জেনে শুনে ওকে কিভাবে বিয়ে করব, আর এই জন্যই এত বড় একটা কাজ করতে দুইবারও ভাবিনি। কিন্তু আমি ওর এই ইচ্ছা পূরণ হতে দেব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, দেখিয়ে দিব ওকে তাকে ছাড়া আমি অচল নই। কিন্তু মা, এই সমাজ তোকে নিচু ভাববে, তোকে নিয়ে আজে বাজে কথা বলবে, তাই বলছিলাম আর কি। সমাজ তো পড়ে, আমি তো তোমাদের চোখেই ছোট হয়ে গেছি। আমি আয়ানকে বিয়ে করে নিলে আয়ান ভাববে আমি ওকে মেনে নিয়েছি, বাধ্য হয়ে ওর কাছে গিয়েছি। আমি পারবো না। আমি প্রমাণ করে দিব নারীর কোনো দুর্বলতা নেই। আমি প্রমাণ করে দিব আয়ান ছাড়াও আমি একা নিজেকে সামলে নিতে পারি। শুধু তোমাদের একটু সাহায্য চাই।
নেহার কথায় ও যুক্তিতে তার বাবা মা খানিকটা বাধ্য হয়ে রাজি হয় নেহার কথাটা মেনে নিতে। নেহার মা নেহাকে বলে, কি সাহায্য চাস তুই বল, তোর ইচ্ছে অনুযায়ী সব হবে। আমি এই দেশে থাকতে চাই না, নতুন শহরে নতুন করে বাঁচতে চাই, আয়ানকে ভুলে যেতে চাই, এমন এক শহরে যেতে চাই যেখানে আয়ানের ছায়াটাও আমাকে ছুঁতে পারবে না। ঠিক আছে, আমায় কিছুদিন সময় দে, আমি ব্যবস্থা করছি। না বাবা, সময় দেওয়া যাবে না। আমি আর আয়ানের মায়ায় নিজেকে জড়াতে চাই না। ও থাকুক ওর মতো অন্য কারো সাথে, আমি না হয় দূর থেকে ওর মঙ্গল কামনা করব। আমি কথাটা শেষ করেই নিজের রুমে চলে আসি। কেন জানি আজ আয়ানের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আয়ানকে ছেড়ে চলে যাব অনেক দূরে, যেখানে আয়ানকে আর খুঁজে পাওয়া যাবে না, আয়ানকে আর কখনো দেখতে পাবো না। এই কথাটা বলাটা যতটা সহজ, মন থেকে মেনে নেওয়াটা ততটাই কঠিন। বুকের ভিতর মুচড়ে উঠছে বারবার। এই ভেবে, কেন আয়ান তুই অন্য কারো হয়ে যাবি? কেন আজ আমি তোকে ভালোবাসার পরেও নিজ থেকে দূরে চলে যেতে চাচ্ছি? একটাবার তুই আমার মতো করে হতে পারলি না কেন? কেন তুই আমার হৃদয়টাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছিস? কেন আজ ভালোবেসে আমি ভালো নেই? কথাগুলো বলতে বলতে নেহা কাঁদছে। আর কয়েকটা দিন তারপর ইচ্ছে থাকলেও আর কখনো আয়ানকে দেখা হবে না তার। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও উটি থেকে আয়ানের বাবাকে কেবিনে শিফট করা হলো। আয়ানের মা হসপিটালে এসে কান্না করে যাচ্ছে। আয়ান তার মাকে সান্ত্বনা দিবে কি করে তা জানা নেই। অপারেশন শেষে আয়ান ডক্টরের সাথে কথা বলছে। ডক্টর, আমার বাবা ঠিক আছে তো? এইভাবে ভেঙে পড়ছেন কেন? উনি একদম ফিট আছে, ভয়ের কোনো কারণ নেই। আসলে উনি সবসময় খুব টেনশনে থাকে, এই জন্য ছোট একটা হার্ট অ্যাটাক হয়েছে। আর উনি যখন ড্রাইভ করছিলেন তখন হাওয়াতে অ্যাক্সিডেন্ট হয়। আমি তো তার ছেলে, ওনার খেয়াল রাখুন। জি, ধন্যবাদ। ডাক্তারের কথায় আয়ান প্রাণ ফিরে পেল। ছলছল চোখ, মলিন মুখে হঠাৎ করে একটু হাসি উকিয়ে দিল। বাবা ঠিক আছে। আয়ান দৌড়ে চলে যায় তার বাবার কাছে। নিজের জীবনের সব থেকে বেশি যদি আয়ান কাউকে ভালোবাসে তবে সে হলো তার বাবা। আয়ান তার বাবার কাছে যেতেই তার বাবা তাকে বলল, এই ফাজিল ছেলে, এখানে আয়, এখনো বাচ্চা রয়ে গেলি তুই, কাঁদছিস কেন? বাবাকে জড়িয়ে ধরে আয়ান, বাবা এখন কেমন আছো তুমি? আমি ভালো আছি, ওই আর কি, নিজে ড্রাইভ করতে গিয়ে আঘাত লেগেছে। তুমি আর কখনো ড্রাইভ করবে না, ড্রাইভার চালাবে, আর তুমি পিছনে বসে শুধু অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই ঠিকই বলেছিস। তবু আমাকে রিটায়ার দিবি না? এই বিজনেস পেশার আমি আর একা সামলাতে পারছি না। বয়স হয়েছে তো আমার, এইবার তো আমায় একটু রেহাই দিবি নাকি? আগে তুমি ঠিক হয়ে যাও, তারপর আমরা দুজন মিলে বিজনেস সামলাবো, ওকে? 2 দিন পর হাসপাতাল থেকে বাবা ছাড়া হলো। বাবাকে নিয়ে আমি বাড়িতে চলে আসি। বাবা এখন মোটামুটি সুস্থ। বাসায় এসে বাবাকে তার রুমে নিয়ে যাই আমি। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, কাল থেকে আমার সাথে অফিসে যাবি তুই। কাল থেকেই যেতে হবে? বাবা, আমি তোমার পরিচয়ে না, নিজের পরিচয়ে বাঁচতে চাই। সেটা তো ভালো কথা, আমার অফিসে চাকরি কর, তাহলে এমডি হয়ে জয়েন কর। আর তোর এমডি হওয়ার সম্পূর্ণ যোগ্যতাও আছে। ওকে ঠিক আছে, কিন্তু কিন্তু কি আবার? না বাবা, কিছু না, ওই এমনি আর কি। আচ্ছা আমি এখন আসি। আয়ান তাড়াতাড়ি তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। আজ মুখ ফসকে নেহার নাম বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, তবে আয়ান বলেনি। আয়ান নিজের রুমে এসে ভাবতে লাগলো নেহার কথা। কি মেয়ে,
2 দিন ধরে আমাকে না দেখে থাকতে পারলো কি করে? একটা কলও করলো না। কি সেলফিশ মানুষ। আমিও কত বড় বোকা। এত কিছু হয়ে যাওয়ার পর নেহা নিজে থেকে আমার খবর নিবে তা কেমন করে আশা করি আমি? সত্যি আমি ওই দিন একদম ঠিক করিনি। জেদ চেপে গিয়েছিল আমার। রিহানের সাথে ওকে কখনো মেনে নেব না আমি। তবে তা করে ফেলেছি। আমার বিশ্বাস আছে নেহা একটা সময় আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আমি জানি সে আমায় মুখে যতই না করুক, মনে আমাকে খুবই ভালোবাসে। কিন্তু কি জন্য আমাকে অবহেলা করে আমি জানি না। আনমনে কথাগুলো বলে আয়ান নিজের ফোন থেকে নেহার কয়েকটা পিক দেখে সে তাদের একসাথে কাটানো মুহূর্তের তোলা কিছু ছবি। আনমনে ছবিগুলো দেখতে দেখতে আয়ান বিড়বিড় করে বলে ওঠে, এত সুন্দরী কেন তুমি? চাইলেও তোমাকে ভুলে থাকতে পারি না কেন? একটু মনটা নরম করে আমাকে ভালোবেসে দেখো, সারাটা জীবন আগলে রাখবো। কিন্তু তুমি ভালো থাকতে দিবে না আমায়। অভিমানী মেয়ে একটা। ছবিগুলো দেখার পর আয়ান রাজকে কল করলো। হ্যালো, ওই রাজ, কি খবর তোর? এই তো মামা আছি। তোর কি খবর? আমার আর খবর। আচ্ছা, নেহা কি ভার্সিটিতে রোজ আসে রে? না তো, গত 2 দিন আমি ওকে দেখি নাই। ও, বুঝতে পেরেছি। ম্যাম সাহেব রাগ করে আছে, ওনার বাসায় যেতে হবে। কি দরকার আয়ান? থাকতে দে ওকে ওর মতো। একদমই না। এখন ওর বাসায় যাব, ওর সাথে কথা বলবো আর ওকে একটা সুসংবাদ দিব। আয়ান, এ তো অপমান। অবহেলার পরেও কেন বারবার যাস ওদের বাড়িতে? সেটা তুই বুঝবি না রে। আয়ান ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে নেহার বাড়ির উদ্দেশ্যে। আয়ান নেহার বাসার সামনে যেতেই ভীষণ অবাক হয়ে যায়। আয়ান দেখতে পায় নেহার বাসার গেটে তালা ঝুলছে। আয়ান ভীষণ কৌতূহল নিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা, এখানে তালা দেওয়া কেন হলো? ও, ওনারা চলে গেছে এখান থেকে। দারোয়ান চাচার কথাটা শুনে আয়ানের বুকে গিয়ে বিঁধল। আয়ান দারোয়ান চাচাকে আবারও জিজ্ঞাসা করলো, চাচা কোথায় গিয়েছে? কবেই বা গিয়েছে? কিছু কি জানেন? না বাবা, ওইসব জানি না। খালি শুনছি অনেক দূরে চলে গেছে, আর ফিরব না। কথাটা শোনা মাত্র আয়ান চিৎকার করে উঠল। দারোয়ানের কলার ধরে চেঁচিয়ে বলল, ফিরবে না মানে? কে বলছে ফিরবে না? এই রাজ দেখ। এই চাচা কি সব উল্টোপাল্টা বলছে। নেহা আমায় ছেড়ে কোথাও যেতে পারে না। আমি ওকে কোথাও যেতে দিব না। কলার ছাড়ো মিয়া, আমি উল্টাপাল্টা কিছু কই নাই। সিয়াম স্যার আমারে যা কইছে আমি তোমারে তাই কইছি। রাজ আয়ানের পরিস্থিতি ভালোই আঁচ করতে পারছে। রাজ জানে আয়ান এখন নিজের কন্ট্রোলে নেই। রাজ দৌড়ে এসে আয়ানকে সরিয়ে নেয় দারোয়ান চাচার কাছ থেকে। রাজ আয়ানকে চেঁচিয়ে বলে, কি করছিস আয়ান? আর ইউ ম্যাড? ওনার কলার চেপে ধরেছিস কেন? উনি তোর বাবার বয়সী একজন মানুষ। উফ, সরি। আসলে এইসব কথা শোনার পরে চাচা আমাকে মাফ করবেন। আসলে আমার মাথাটা ঠিক নেই। প্লিজ চাচা, ক্ষমা করবেন আমায়। আয়ান চল, বাসায় চল। আমি কেন বাসায় যাব? নেহার সাথে দেখা করার জন্য এসেছি। আমি ওর সাথে দেখা না করে যাব না। তুই জানিস না, ভীষণ অভিমানী মেয়ে হলো নেহা। ও আসবে দেখিস, একটু পরেই চলে আসবে। হ্যাঁ, চলে তো আসবেই। আগে তুই বাসায় চল, তারপর ও চলে আসবে। আমাকে পাগল মনে হয় তোর? ও আমার বাসায় কখনো আসবে না। এখানেই অপেক্ষা করি আমি। ও ফিরে আসলে কথা বলে তারপর বাসায় যাব। আয়ান, পাগলামি করিস না। নেহা তোকে ছেড়ে চলে গেছে, আর কখনো ফিরবে না। বুঝতে পেরেছিস তুই? আয়ান, নেহা তোর জীবন থেকে চলে গেছে। বোঝার চেষ্টা কর প্লিজ। চলে গেছে? আয়ান নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে নেহার বাড়ির দিকে। কোনো কথা বলছে না সে।
নেহা চলে গেছে তা জানার পরেও আয়ান চুপ। আয়ানের অস্বাভাবিক ব্যবহার দেখে রাজ একটু বিচলিত হয়ে পড়ে। আমরা প্রায় অনেকেই হয়তো কোনো না কোনো সময় আমাদের প্রিয়জনকে হারিয়েছি। প্রিয়জনে হারানোর কষ্টটা কতটা হয় তা কি প্রকাশ করার অপেক্ষা রাখে? কিছু কষ্ট এমন হয় যে তা প্রকাশ করা যায় না, আর না যায় সহ্য করা। রাজ আয়ানের বাহু ধরতেই আয়ান এক ঝটকায় রাজের থেকে দূরে সরে আসে। শোন রাজ, আমি ভালোবাসায় হেরেছি, জীবন যুদ্ধে নয়। আমি নিজেকে সামলে নিতে পারবো। আয়ান রাজকে রেখে নিজে একাই বাইক নিয়ে বেরিয়ে যায় নেহার বাড়ির সামনে থেকে। রাজ জোর করছিল তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু আয়ান রাজি হয়নি। মিনিট 10 পর আয়ান নিজের বাসার সামনে চলে আসে। ফর্সা উজ্জ্বল চেহারাটা লাল হয়ে আছে আয়ানের। সচরাচর এমন হয় না তার, তবে খুব বেশি রেগে গেলে এমন হয়। আয়ান নিজের রুমে এসে ফ্রিজ থেকে কয়েকটা অ্যালকোহলের বোতল বের করে নিল। ব্যালকনির দিকে গিয়ে বসল সে। আকাশটা মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আয়ান আনমনে নেহার কথাগুলো কল্পনা করতে লাগলো আর ড্রিঙ্ক করতে থাকলো। বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে চলে আসি আমি। নিজের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আমার। আমার হৃদয়টাকে, তাকে ঘিরে আমার হৃদয়ের অনুভূতি সারা জীবন এমনই থাকবে। বিমানে বসার 15 মিনিট পর আমাদের প্লেন টেক অফ করলো। আমি জানালার পাশে একটা সিটে বসে আছি, বাবা মা আমার বাম পাশে। জানালার ওপারে তাকিয়ে নিজের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আয়ান যদি সত্যি আমায় ভালোবাসতো তবে আমার ইচ্ছের বিরুদ্ধে যেত না, অন্য কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক জড়াতো না, আমাদের সম্পর্কের মাঝে কখনো দূরত্ব তৈরি হতো না, আজ আমাকে এভাবে কাঁদতে হতো না। নেহা কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে ফেলল। নতুন শহরে নতুন করে বাঁচতে হবে তাকে, আর কাউকে প্রয়োজন নেই তার। ওই দিকে আয়ান মরণ নেশায় মেতে উঠেছে। একের পর এক ড্রিঙ্কস নিচ্ছে সে। ড্রিঙ্ক করা শেষ, আয়ানের চোখ থেকে এমনি এমনি পানি পড়ছে। আয়ান ব্যালকনি থেকে সোজা ছাদে চলে আসে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো সে। একটা সিগারেট ধরে আকাশের দিকে তাকিয়ে আছে সে। আজ সারাদিন মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন সব মেঘ সরে গেছে। আকাশ ভরা তারাগুলো টিপটিপ করে জ্বলছে। আয়ানও তারাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। পরিবেশটা নীরব। সকল নীরবতা ভেঙে আয়ান চিৎকার করে বলতে লাগলো, নেহা, তুই একটা বেঈমান মেয়ে। একা ফেলে ছেড়ে চলে গেলি তো। আজ আমি হেরে গেছি তোর কাছে। দিব্যি জিতে গেছিস তুই। তোকে আর কখনো পাবো না আমি। আরে তুই তো আমায় ভালোবাসিস আর জানি আমি। কি করে পারলি আমাকে একা করে চলে যেতে? এতই অভিমান তোর? আমি ভুল করেছি। হ্যাঁ, তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি ভুল করেছি। আচ্ছা বল, কি করতাম আমি? রিহানার হাতে দিতাম তোকে? তুই জানিস না আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না।
তাই তো তোকে কষ্ট দিতে রিহানের থেকে আলাদা করতে আমি এমনটা করেছি রে। নেহা, প্রিয়জন পাবি তুই, কিন্তু আমায় আর পাবি না। আমার মতো মানুষ পাবি না। আমি অপরাধ করেছি, হ্যাঁ, তাই বলে ছেড়ে চলে যাবি? একটা সুযোগ তো দিতে পারতি আমায়। বিশ্বাস কর, তোর সব অভিযোগ অভিমান আমি ভুলিয়ে দিতাম। আয়ান কথাগুলো বলতে বলতে বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কিছু মানুষ আমাদের জীবনে শুধু প্রিয় হয়ে থাকে না, তারা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর কখনো যদি সেই মানুষটি আমাদের ছেড়ে চলে যায়, তবে তার শূন্যতা খুবই মারাত্মকভাবে অনুভব হয়। এটাই সত্যি। নেহা তার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপে এগিয়ে গেল। নেহা চলে আসে আমেরিকায়। প্লেন থেকে নেমে নতুন শহর নেহাকে ভাবিয়ে তুলেছে। এই শহরের মতোই এখানকার মানুষজন। নেহা এয়ারপোর্ট থেকে নিজের নতুন বাসায় চলে আসে। বাসায় আসতেই নেহা দেখতে পেল তার চাচাতো ভাই আসিফকে। আসিফের সাথে তার দেখা হয়েছিল সেই ছোট্টবেলায়। আসিফের সাথে বলতে গেলে নেহা একদম ফ্রি। আসিফও নেহাকে অনেক বছর পরে দেখতে পেল। আসিফ নেহাকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। আসিফ নেহাকে রাগানোর জন্য বলে, বাংলাদেশ থেকে কি সব ছোট লোকগুলারে বের করে দিচ্ছে নাকি? না মানে তুই হঠাৎ বলা নেই কওয়া নেই এখানে চলে এলি, তাই জিজ্ঞাসা করলাম। আসিফ ভেবেছে নেহা তার কথাতে সব সময়ের মতোই রেগে যাবে, অনেক কথা শোনাবে তাকে। কিন্তু আসিফকে অবাক করে দিল নেহা। নেহা আসিফকে সরাসরি বলে দিল, দেখ ভাই, আমার মন ভালো নেই, দয়া করে ফাজলামো করিস না প্লিজ। এই নেহা, কি হয়েছে তোর? এত বছর পরে আমাদের দেখা হলো আর তুই কিনা মুড অফ করে আছিস? এত বছর পরে দেখা হলে বুঝি আনন্দে আত্মহারা হয়ে যেতে হবে? না, আমি সেটা বলতে, আমার রুমটা কোন দিকে সেটা বল। এই তো সিঁড়ি দিয়ে সোজা উঠে যা, বাঁদিকে তোর রুম। ধন্যবাদ। নেহা ব্যাগ নিয়ে তার রুমের দিকে চলে যায়। নেহার আচরণ অনেক বদলে গেছে। সবসময় হাসি খুশিতে মেতে থাকা মেয়েটার মুখে বিন্দুমাত্র হাসি নেই। নেহাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তা ভর করে আছে তার উপর। আসিফ নেহার বাবা মিস্টার সিয়াম সাহেবকে বলতে লাগলো, আঙ্কেল, নেহার কি হয়েছে? ও তো কখনো এমন করে নাই, অনেকটা বদলে গেছে নেহা, কি হয়েছে ওর? আসিফকে প্রথমে না করে দেয় নেহার বাবা, কিন্তু আসিফের জোরে উনি সবটা বলে দিতে বাধ্য হয়। আসিফ সবটা শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সময় নেহার পাশে আমাদের সবার থাকা উচিত। ওকে একদম ওর ইচ্ছে মতো থাকতে দেওয়া উচিত। সময়ের সাথে সাথে নেহাও মানিয়ে নিতে পারবে। তাছাড়া যদি ওকে ব্যস্ত রাখা যায় তবে আয়নের কথা ওর আর মনে পড়বে না। সেই জন্যই ভাবছি এখানে একটা বিজনেস শুরু করব। নেহা যদি ধীরে ধীরে বিজনেসে সাহায্য করতে থাকে, তবে ও ওর অতীতগুলোকে ভুলতে পারবে। ঠিক বলেছেন আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। আয়ান ছাদের উপর পড়ে আছে, প্রচুর নেশা করেছে আজ। আয়ানকে রুমে না দেখতে পেয়ে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে চলেছে তার বাবা। অবশেষে ছাদে এসে তাকে তারা খুঁজে পেল। ছাদের এক কোণায় পড়ে আছে সে। আয়ানের মা বাবা দৌড়ে চলে আসে তার কাছে। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখবে তারা কখনো কল্পনা করেননি। আয়ানের বাবা আয়ানকে ডেকে তুলল, আয়ান, বাবা উঠ, কি হয়েছে তোর? এইসব কি করেছিস তুই? নেহা, বাবা, নেহাকে আমি কষ্ট দিয়েছি, ও সেই জন্যই আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিজেকে শাস্তি দিচ্ছি, নিজের ভুলের জন্য নিজেকে আঘাত করছি। আয়ান কথা বলার মাঝে বারবার ইমোশনাল হয়ে পড়ছে। একটু পর আয়ানকে ধরে নিয়ে যাওয়া হলো তার রুমে। আয়ানকে বিছানায় শুয়ে দিয়ে তার বাবা মা নিজেদের রুমে চলে গেল। তারা নিজেদের ছেলেকে এতটা কষ্টের মধ্যে দেখতে চায় না।
তাই নেহাকে এনে তার ছেলের মুখে হাসি দেখতে চায় তারা। যেমন করে ছোটবেলায় আয়ানের সব আবদার তারা পূরণ করে এসেছে, ঠিক তেমন করে। কিন্তু কি করে নেহাকে আনবে তারা? নেহা যে আর তাদের নাগালে নেই। আয়ান বরাবরই তার বাবা মায়ের আদরের ছেলে ছিল। সব সময় আয়ানের আবদারগুলো পূরণ করেছে তারা। কিন্তু আজ কোনোভাবেই তারা তাদের সন্তানের আবদার পূরণ করতে পারবে না। তাদের সন্তানের ভালো থাকাটা হয়তো আর কখনো তাদের দেখা হবে না। সকাল হতেই আয়ানের ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে বসে আয়ান। আচমকাই আয়ানের সামনে চলে আসে তার মা। আয়ানের মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। আয়ান চমকে গিয়ে বলে, মা, তুমি এত সকালে আমার রুমে? কাঁদছো কেন তুমি? আয়ান, ছোটবেলা থেকে তোকে খুব আদর করে যত্ন দিয়ে বড় করেছি আমরা। তোর খুশির জন্য সবসময় আমরা তোর সব কথা শুনেছি। একটা অনুরোধ করতে এসেছি আজ। তুই যদি আমাদের অনুরোধটুকু... উফ মা, অনুরোধ কেন? আদেশ করো তুমি। তুমি যা বলবে তাই হবে। নেহাকে ভুলে নতুন করে নতুনভাবে জীবন শুরু কর। আয়ান, তোর কষ্ট আমরা কি করে সহ্য করব? তুই তো আমাদের একমাত্র ছেলে। আমরা চাই তোর সব সময় মঙ্গল হোক। বাঁকা হাসি দিয়ে আয়ান বলল, হ্যাঁ মা, নেহাকে ভুলে যাব? কিন্তু কি করে ভুলবো? আমার হৃদয়ে সমস্ত অনুভূতিতে নেহা জড়িয়ে আছে। ওকে এই জন্মে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। নেহা তো চলে গেছে, ও তো নিজের জীবন ঠিক গুছিয়ে নেবে। তবে তুই কেন ওকে ভেবে কষ্ট পাবি? নিজেকে শেষ করে ফেলবি বাবা? মা, আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি না, নিজের অপরাধগুলোর জন্য নিজেকে শাস্তি দিচ্ছি শুধুমাত্র। আয়ান বাবা, তুই এইভাবে কষ্ট পাবি তা আমরা কি করে সহ্য করব নিজেদের চোখের সামনে? সহ্য করতে পারছো না? জানো মা, আমিও নেহার এই দূরে চলে যাওয়াটা সহ্য করতে পারছি না। আমার মুখে তখনই হাসি ফুটবে যখন নেহা আমার জীবনে আবার ফিরে আসবে। আয়ান কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়ানের মা চুপ করে বসে আছে। কি বলবে তিনি? আয়ানকে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা। আয়ান নিজের মাকে নীরব দেখে ঠোঁটের কোণে নিছক হাসি এঁকে বলল, হা হা হা, মা, তুমি মন খারাপ করে বসে আছো? আচ্ছা যাও, সরি, আমি আর কখনো পাগলামি করব না। নিজের মন মতো আর কোনো কাজ করব না। আজ থেকে অফিসে যাব, তুমি একদম টেনশন ফ্রি থাকো। আয়নের কথায় মা একটু শান্তি পেল। আসলে এমন কোনো বাবা মা নেই যে নিজের সন্তানের অমঙ্গল চায়, সে সন্তান যতই খারাপ হোক না কেন। আয়ান ফ্রেশ হতে চলে যায়। আজ থেকেই অফিসে জয়েন করবে সে। নেহা উঠে, মা, সকাল হয়ে গেছে তো। আহা, উঠ না। নেহা চোখ কসলাতে কসলাতে তার মাকে বলল, কি হয়েছে মা? এই মাত্রই তো চোখ দুটো বন্ধ করলাম। এই মাত্র মানে? সারা রাত কি করেছিস তুই? জেগেছিলাম মা, দু চোখ বিন্দু মাত্র ঘুম ছিল না আমার। এতই যখন ভালোবাসিস আয়নকে, তাহলে দূরে চলে আসলে কেন রে? ওর সুখের জন্য চলে এসেছি। আর আমি ওকে ভালোবাসলেও আর কখনো ওকে নিজের লাইফে ফিরে পেতে চাই না। নেহার মা চলে গেল। কাল রাতে নেহা আয়ানের কিছু ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। সেই ছবিগুলো খুঁজতে লাগলো বিছানায়। সম্পূর্ণ বিছানা ভালো করে খুঁজেও পেল না ছবিগুলো। নেহার মন খারাপ হয়ে গেল। কি করে সম্ভব? আয়ানের ছবিগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায়? এই রুমে তো আমি ছাড়া আর অন্য কেউ আসে না। ছবিগুলো কোথায় যেতে পারে? এই ছবিগুলো কতটা গুরুত্বপূর্ণ তা শুধুমাত্র আমিই জানি। উফ আল্লাহ, কি কোথায় গেল ছবিগুলা? নেহার অনেক খোঁজাখুঁজির পর কোনো লাভ হলো না। নেহা ছবিগুলো খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে রইল। মানুষটাকে তো হারিয়ে ফেলেছি, এখন তার ছবিগুলো
কি করে তাকে না দেখে থাকবো আমি? একটা দীর্ঘশ্বাস ফেলে নেহা ফ্রেশ হয়ে নেয়। কি করবে সে? হয়তো আয়নের মতো আয়নের ছবিগুলো তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। নেহা নিজের রুম থেকে চলে যায় নাস্তা করার জন্য। আজ নতুন অফিসে যাবে নেহা। নেহা খাবার টেবিলে বসতেই দেখতে পেল আসিফকে। আসিফ নেহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নেহা ওই দিকে কোনো পাত্তা দিল না। নেহা নিজের খাবার খেতে লাগলো। হঠাৎ করে আসিফ নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কারো মন হারায় আর কারো ছবি। নেহা আসিফের কথার কোনো মানে বুঝতে পারল না। আসিফ নেহাকে নীরব দেখে আবারও বলতে লাগলো, আহ, কারো মনে কত আনন্দ আর কারো মনে ছবি হারানোর বেদনা। নেহা এইবার বুঝতে পারল আসিফের হাসির কারণ। আসিফ তাহলে আয়ানের ছবিগুলো লুকিয়েছে। মনে মনে বলল নেহা। নেহা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আসিফের দিকে। আসিফ একটু হেসে নেহাকে বলল, কিরে পাগলি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কি করব, নাচবো আমি নাকি? হা হা, তাই কর, মনোরঞ্জন হবে একটু। জাস্ট শাট আপ আসিফ, আমি তোর সাথে মজা করছি না, আমি সিরিয়াস। ভালো চাইলে ছবিগুলো এখন দিয়ে দে, অন্যথায়। ওই, কি করবি তুই? যা, তুই যখন কখনো কল্পনাও করতে পারিস নাই, তাই কিন্তু আমি করব। নেহার কথা ও অগ্নিদৃষ্টি দেখে আসিফ ঘাবড়ে গেল। পকেট থেকে পট করে ছবিগুলো বের করে টেবিলের ওপর রাখলো সে। নেহা ছোঁ মেরে ছবিগুলো নিজের দখলে নিয়ে নিল। সত্যি ছবিগুলো পাবার পরে নেহার মলিন মুখে একটু শান্তির দেখা এলো। নেহাকে এমন বদলে যেতে দেখে আসিফ বলল, এতই যখন ভালোবাসিস তবে চলে এলি কেন রে? দূরত্ব তৈরি করেছি বাধ্য হয়ে, যাতে করে আমার গুরুত্ব সে উপলব্ধি করে। ও। নেহা নাস্তা শেষ করে অফিসে চলে আসে। নতুন অফিস, নতুন মানুষ, সব মিলিয়ে নেহা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। নিজের অজান্তে এত অপরিচিত মুখের মাঝে নেহা আয়নকে খুঁজতে লাগলো। হঠাৎ করে নেহার অফিসে একজন স্টাফ এসে নেহাকে একতরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। নেহা আনমনে থাকায় হঠাৎ চমকে যায় সে। নেহা তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। অফিসের সকলে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আবার পুরোপুরি লজ্জায় পড়ে গেল। নেহা মুচকি এসে নিজের চেম্বারে চলে আসে। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে তার চেম্বার। চেম্বারে আসতেই নেহার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। এখান থেকে নেহাকে নিজের তৈরি করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে তাকে, নিজের দুর্বলতাকে সফলতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আয়ান নাস্তার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু তার গলা দিয়ে কোনো খাবার নামছে না। বারবার মনটা অস্থির করে উঠছে তার। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকের বাম পাশে। এই যন্ত্রণা বারবার মনে করিয়ে দিচ্ছে তাকে নেহার কথা। নেহার শূন্যতা তার বুকে ভীষণ আঘাত করে চলছে আজ। এই যন্ত্রণা প্রিয়জনকে হারিয়ে ফেলার জন্য তৈরি হয়েছে। খাবার টেবিলে নেহার কথা মনে পড়তেই আয়ানের চোখের পাতা ভারী হয়ে গেল। আয়ান চেয়ারের পিছনে রাখা ব্লেজারটা তুলে দ্রুত বেরিয়ে যায় খাবার রুম থেকে। আয়ান চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট করলো। নিজের মনকে মানাতে পারছে না সে, নেহা আর তার নেই। আয়ান গাড়ি ড্রাইভ করতে করতে নেহাকে নিয়ে চিন্তা করতে থাকলো। নেহা চলে গেছে, কোথায় যেতে পারে ও? আচ্ছা, কেমন আছে সে? হয়তো খুব ভালোই আছে, কেন থাকবে না বলুন? পাগলিটা আমাকে হারিয়ে নিজে জিতে গেছে। হয়তো দূর থেকে আমার অবস্থা দেখে হাসছে। আজও যদি আমায় ভালোবাসে তবে কি আমার কষ্টটা একটু হলেও বুঝতো না? ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো না। হয়তো এই জন্যই আমাকে শাস্তি দিচ্ছে সে। আয়ান অফিসে আসতেই সবাই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আফটারঅল বস বলে কথা। আয়ান মাথা নিচু করে ডান হাতে ইশারা দিয়ে সবাইকে বসতে বলল। আয়ানের কাছে এই অফিস নতুন নয়। আয়ান নিজের চেম্বারে গিয়ে বসল। মন খারাপ দূর করে কাজে মন দিতে হবে। আয়ান একটু ড্রিঙ্কস করে নিল। দিন দিন ড্রিঙ্কস করাটা তার অভ্যাসে পরিণত হচ্ছে। আয়ান ড্রিঙ্কস করার সময় হঠাৎ করে কেউ একজন নক করলো দরজায়। আয়ান দরজার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তার। এ কি দেখছে সে?